জিনিসটা কি, বা কি বুঝো তোমরা ফেব্রিক স্ট্রেংথ সম্বন্ধে? দেখবো যে এই কাপড়ের মানে সার্ভিসিবিলিটি বা লঞ্জিবিলিটি এটা কেমন, হ্যাঁ, এটা কতটুকু, এটা কতটা সার্ভিস দিবে, বা কত কত দীর্ঘ সময় এটা টিকে থাকবে, এই বিষয়টার জন্য স্ট্রেংথ লাগবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, মনে করো স্পেসিফিকেশন দেওয়া থাকবে। তোমার একটা ফেব্রিক যখন আমরা ডিল করব, মানে কোনো একটা জায়গা থেকে কালেক্ট করব অথবা দিব, সেখানে স্পেসিফিকেশন বলা থাকবে যে এই ফেব্রিকের স্ট্রেংথ হচ্ছে এত বা টেনসাইল স্ট্রেংথ এত। তখন এটাকে আমার চেক করার জন্য আমাকে, মানে এটা মিলিয়ে স্পেসিফিকেশনটা মিলানোর জন্য আমাকে অনেক সময় এই স্ট্রেংথটা টেস্ট করতে হবে। তারপরে এই যে আমি যে আমাদের যে ফেব্রিকগুলো আছে, এটা কেমিক্যাল এবং ফিজিক্যাল যে ট্রিটমেন্টগুলো আছে, এই যে ট্রিটমেন্টগুলোতে পরবর্তীতে যাবে, এটা ডাইং প্রসেস, ডাইংয়ে, ফিনিশিংয়ে, ওই সময়ে কাপড়টাকে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট বা ফিনিশিং এর মধ্যে দিয়ে যেতে হবে। তো তখন সেটা বিহেভিয়ারটা সম্বন্ধে গ্যাজ করার জন্য আমাকে ফেব্রিকের স্ট্রেংথটা দেখতে হবে, যে আসলে এটা যদি খুব ভালো স্ট্রেংথ অ্যাচিভ না করে, তাহলে আমি এটাকে তো ওই রকম ফিনিশিং গুলো করতে পারবো না, যেই ফিনিশিং গুলোতে কাপড়ের শক্তি আরো কমে যায়। হুম। তো এটার পারফরমেন্স ফেনোমেনও যেটা, সেটা আমরা দেখতে পারি। হ্যাঁ, তারপর কাস্টমার যদি কোনো কমপ্লেন থাকে, এটাকে আমরা জাজ করার জন্য আমরা বুঝতে পারি। এবং এটা এখানে যে ফাইবার গুলা ইউজ করা হয়েছে, এই ফাইবার গুলার গুণগত বৈশিষ্ট্যটা চেক করার জন্য আমাদেরকে ফেব্রিক স্ট্রেংথটা চেক করে দেখতে হয়। হুম। তো ফেব্রিক স্ট্রেংথের ক্ষেত্রে মানে আমি স্ট্রেংথটা কিভাবে দেখবো? হুম, এটা বলো তো দেখি। অনুমান করে বলতেছি যে প্রপার কোন একটা প্রেসার অ্যাপ্লাই করে দেখবো যে এটা কতটুকু প্রেসার অ্যাপ্লাই করলে ছিঁড়ে যায় বা এটার গুণাগুণ নষ্ট হয়, এরকম কোনো কিছু প্রেসার বা কোনো চাপ বা কোনো বল প্রয়োগ করে। আচ্ছা, এটা হচ্ছে মনে করো আমি বল প্রয়োগ করবো, এখন বলটা কিভাবে প্রয়োগ করব, বল অ্যাপ্লাই এর ধরনটা কেমন হবে? একটা ম্যাটেরিয়ালকে আমি তোমাদেরকে বলি যে একটা ম্যাটেরিয়ালকে আমি 6 অ্যাঙ্গেল থেকে কিন্তু লোড অ্যাপ্লাই করতে পারি, মানে বিভিন্ন ধরনের ফোর্স অ্যাপ্লাই করতে পারি। কিছু আছে ম্যাটেরিয়ালকে আমি সরাসরি টানতে পারি, কিছু আছে এটাকে চাপাইতে পারি, কম্প্রেস করতে পারি, কিছু আছে এটাকে টুইস্ট করতে পারি, হ্যাঁ, এটাকে ব্যান্ড করতে পারি, হ্যাঁ, টর্শনাল, মানে অর্থাৎ একটা ম্যাটেরিয়ালকে মোটামুটি প্রায় 6 অ্যাঙ্গেল স্যার থেকে আমরা স্যার ফোর্স এটার অ্যাপ্লাই করতে পারি। সারফেস মানে একটা কোনো কিছুর মধ্যে ক্ল্যাম্প করে সারফেসের মধ্যে ফ্যাব্রিকের সারফেসের উপর কোন একটা পৃষ্ঠে হচ্ছে যে কোনো বল প্রয়োগ করবো আর কি, এরকম কিছু। মানে ফ্ল্যাট অবস্থায় রাখি, এটার উপর হচ্ছে যে বল প্রয়োগ করবো। তো এখন ফ্ল্যাট অবস্থায় রেখে তুমি কাপড়টাকে একটা টেবিলের উপর ফেলে কি করবা, মানে টেবিলের উপর না স্যার, মানে শূন্য অবস্থায় থাকবে, চারদিক আটকানো থাকবে, তার উপর আমরা বল প্রয়োগ করবো এরকম। তাহলে আমরা এটাকে একটু সামারি করি, যে দুইজন দুইটা কথা বলছে, যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে টেস্ট করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাপ্লিকেশন বা পারপাস, সেই সাপেক্ষে মানে টেস্ট করা। তো এখন অ্যাপ্লিকেশন বা পারপাস অনুযায়ী কিন্তু টেস্টের ধরন ভিন্ন হবে। আমি বলতেছি, ধরো জি গত স্যার। ক্লাসে একটু বলছিলাম যে স্ট্রেংথ মূলত আমরা 3টা অ্যাঙ্গেল থেকে দেখি, আমরা 3টাই পড়বো চ্যাপ্টারে। একটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, টেনজাইল ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করা। দ্বিতীয় হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ, মানে টিয়ার মানে ছিঁড়ে দেখা। হ্যাঁ, টিয়ার তো বোঝো, এই টিয়ার দেখা। মানে ছিঁড়ে দেখা, যে কতটুকু কত কত ফোর্স মানে রেজিস্ট করে ছেঁড়ার জন্য। আর থার্ড হচ্ছে ব্রাস্টিং টেস্ট, বাস্ট। হ্যাঁ, অর্থাৎ এটাকে ওই যে একজন বলতেছিল না, যে আমি শূন্যে ঝুলিয়ে রেখে চার কোনায় ধরে রেখে এই মাঝখানে একটা ফোর্স অ্যাপ্লাই করব, যে ফোর্সটাতে এটা বিস্ফোরিত হবে, বাস্ট করবে। এই বাস্ট করার দেখার জন্য আরেকটা পদ্ধতি। তো এই 3টা হচ্ছে কমন পদ্ধতি, এই 3টা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি তোমাকে আসতে হবে। এখন কোন কাপড়গুলোকে কোন পদ্ধতিতে স্ট্রেংথ টেস্ট করা জরুরি, এখন তোমার দেখা গেছে কিছু কাপড়ের অ্যাপ্লিকেশনটাই হয় টিয়ারের মতো, মানে এটা ছিঁড়ে কিনা সেটা দেখতে হয়। তো এখন সেই ফেব্রিকে তো তুমি বাস্টিং স্ট্রেংথ টেস্ট করে লাভ নাই। আবার কিছু কাপড়টার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ওখানে বাস্টিং এরিয়াতে, তো সেখানে তো তুমি অন্য স্ট্রেংথ গুলা, ধরো টেনজাইল অথবা টিয়ার স্ট্রেংথ, এটা টেস্ট করে করার দরকার নাই। সুতরাং ফেব্রিকের ধরন এবং তার এন্ড ইউজ, এই দুইটা বিষয় তোমাকে বলে দিবে যে আসলে তুমি কি ধরনের টেস্টিং এ যাবা। যেমন উদাহরণস্বরূপ বুঝো, ধরো প্যারাশুট, প্যারাশুটের কাপড়টা কেমন হবে, প্যারাশুটের কাপড়টা তুমি চার কোনায় ধরে টানতেছো কাপড়টাকে, বাস টেস্ট করতে হবে।
বাতাসটা জি এটার স্যার। উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে সমানভাবে, অর্থাৎ কাপড়ের সবগুলা কোনায় কোনায় প্রেসার দিচ্ছে এয়ার, এয়ার যেহেতু প্রেসার দিচ্ছে সমানভাবে পুরো পৃষ্ঠে অ্যাপ্লাই করতেছে ফোর্স। তো যেই কাপড়টাকে তুমি এই এরকম প্যারাশুটের কাজে ইউজ করবা সেই কাপড়টা কিন্তু টিয়ার স্ট্রেংথ বা টেনজাইল স্ট্রেংথটা জরুরি না, সেখানে বাস্টিং স্ট্রেংথটা হচ্ছে জরুরি, অর্থাৎ যেখানে একই রকম লোড অ্যাপ্লাই হবে তার অ্যাপ্লিকেশন যে জায়গায় হবে সেই অ্যাপ্লিকেশনের জায়গাতে। তো সেখান থেকে আমরা সামারি করব যে 3 ধরনের মানে ফেব্রিক স্ট্রেংথ ইউজ করার টেস্ট করার জন্য বিভিন্ন রকম মেশিন আছে, ওয়াইড রেঞ্জ অফ মেশিন আছে। তো আবার ওয়াইড রেঞ্জ অফ কনসেপ্ট বা টেকনিক বা ফিনোমেনন আছে। তো এখন এর মধ্যে আমরা 3টার নাম লিখতেছি এখানে। 3টা কি কি? একটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, আরেকটা হচ্ছে টিয়ারিং স্ট্রেংথ। টেনজাইল স্ট্রেন্থ কি মানে হচ্ছে যে ব্যাগের কাঁধে যে একটা বেল্ট থাকে, ব্যাগ যে আমরা ঝুলাই, ওইটার কি ওইখানে যদি ফেব্রিক ইউজ করি ওইটা কি টেনজাইল স্ট্রেন্থ করবো নাকি? এখন আগে বলো যে টেনজাইল বলতে কি বোঝো? আমার কথা হচ্ছে টেনজাইল মানে কি? টেনজাইল তোমরা তো ইয়ার্ন ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং পড়ছো, তো সেইখানে টেনজাইল লোডিং বা টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করা বা টেনজাইল টেনশন সম্পর্কিত তাই হবে না? টেনজাইল মানে কি? হ্যাঁ, তো এটা তো আমি এদিক থেকে টানতে পারি, এদিক থেকে টানলেও তো সে প্রসারিত হবে, তখন সেটা কি টেনজাইল হবে? বা একটা সুতা আছে, মনে করো একটা ইয়ার্ন আছে, হ্যাঁ আমাদের কাছে এরকম একটা ইয়ার্ন আছে, এটা, হ্যাঁ এই ইয়ার্নকে কোনোদিন তার লম্বা লম্বি ভাবে দুই দুই পাশ থেকে টান দিতে হবে। এই দুই পাশ থেকে দুই পাশ থেকে টান দিতে হবে। না স্যার, না স্যার, লম্বা লম্বি ভাবে দুই পাশ থেকে, এই এই- আড়াআড়ি ভাবে না। এই লম্বা কতটুকু টেনশন দিলে মানে ফেব্রিকের সমস্যা হবে না, এতটুকু এটা কি হবে? সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা ওই স্ট্রেংথ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা কথা হচ্ছে টেনজাইল শব্দটা নিয়ে। টেনজাইল মানে কি বোঝো তুমি? টেনজাইল মানে ওইটাই যে একজন লম্বালম্বির কথা বললো, এটাকে একটু সামারি করলেই বোঝা যাচ্ছে যে লম্বালম্বি। এখন লম্বালম্বি তো আর বইয়ের ভাষায় আসবে না, বইয়ের ভাষায় আসবে হচ্ছে ব্যাপারটা মানে প্রত্যেকটা বস্তুর একটা এক্সিস থাকে। তো অ্যালং দা এক্সিস যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে টেনজাইল। এখন টেনজাইল স্ট্রেংথ মানে যে টেনজাইল লোডিংটা আমি টানবই এরকম না, টেনজাইলে আমি কম্প্রেসও করতে পারি, টেনজাইলে আমি ব্যান্ড করতে পারি, টেনজাইলে আমি অন্য কিছু করতে পারি, বাট টেনজাইল ডিরেকশনে, টেনজাইল ডিরেকশন মানে হচ্ছে যে তার অ্যালং দ্য এক্সিস। হ্যাঁ, এটা যদি লম্বালম্বি বস্তু হয় কোনো, তার এক্সিস আছে, হ্যাঁ আমরা যে যেটাকে ভারকেন্দ্র বরাবর যে লাইনটা সেটাকে বলতে এক্সিস। তো এক্সিস বরাবর যে বল প্রয়োগ করা হয় সেটা চাপানো বল হোক, কম্প্রেস করা বল হোক, অথবা এক্সটেন্ড করা বল হোক, যেটাই করা হোক না কেন, বাট টেনজাইল অ্যাপ্লিকেশন বা টেনজাইল লোডিং, লোডটা হচ্ছে কম্প্রেশন লোড অথবা এক্সটেনশন লোড যাই হোক। তো সেটা হচ্ছে ট্যানজাইল ফোর্স, যখন কিনা ট্যানজাইল ডিরেকশন থেকে এই কাজটা করা হয় তখন এটাকে বলছে ট্যানজাইল স্ট্রেংথ। তো আমরা এই জন্য ইয়ার্নে যখন লম্বালম্বি বল প্রয়োগ করি তখন এটাকে বলি ট্যানজাইল লোডিং বা ট্যানজাইল ফোর্স, হ্যাঁ এরকম বলি। আর টিয়ারিং এখানে বলা হচ্ছে একটা শব্দ। তোমরা বাজারে যখন ওভেন কাপড় কিনো, এই যে গজ কাপড় যারা কিনো আর কি, বিভিন্ন কাজের জন্য গজ কাপড় নিয়ে আসো না, 1 গজ 2 গজ 3 গজ কাপড় কিনো, তো সেইখানে দেখবা যে এই যে কেচিটা ধরার সাথে সাথেই সামনের দিকে বাড়ালেই কাপড়টা খুব সহজে ছিঁড়ে যাচ্ছে, এরকম হয় না? জি স্যার, জি স্যার। তো এইটা স্যার এটা কাগজের ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটু টান টান করে ধরে টান মানে কেসি কেসি বসাইলে হচ্ছে যে কাঁচি বসাইলে হচ্ছে যে মানে এটা কেটে যাচ্ছে খুব সহজেই। এটা নিট কাপড়ের ক্ষেত্রে এত সহজে হবে না। জি স্যার। ওভেন কাপড়ের ক্ষেত্রে যে যতটা সহজে হবে, ওভেন কাপড়ে মনে করে যে ওয়ারপিয়ান ওয়েফটিয়ান আছে, তো এক পাশ থেকে সুতাগুলা একটা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, তাহলে এই সুতার মাথা বরাবর কয়েকটা সুতাকে শুধু কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই জন্য ওভেন কাপড়ের ক্ষেত্রে তুমি সহজে এই কাজটা করতে পারবা। ইভেন অনেক কাগজও এটা করতে পারবা না। তারপরে নিট কাপড়েও এটা এইভাবে করে স্মুথ হবে না, তাহলে ওই ওভেন কাপড়ের ক্ষেত্রে আমার এই টিয়ার স্ট্রেংথ দেখাটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাস্টিং স্ট্রেংথ, যেটা বললাম প্যারাশুট বা এই জাতীয় কাপড় যেগুলো আছে সেগুলোতে আমার এটা দেখা দরকার। তো এখন ওয়্যার অ্যান্ড অ্যাব্রেশন,
এটার জন্য কিন্তু আমার দরকার আছে যে আমি একটা কাপড় কতদিন টিকে থাকবে সেটার এই যে ওয়্যার ওয়্যার এবং অ্যাব্রেশনটা আমি পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার আছে সেখানে আমরা ডিটেলসে দেখবো। তারপরে এটার জন্য আমাকে স্ট্রেংথটা দিয়েই চেক করতে হবে। তো এখন এন্ড ইউজ এগুলোর ক্ষেত্রে ডিপেন্ড করে। তো কয়েকটা এক্সাম্পল বলো তো। টেনজাইল স্ট্রেংথ কিসের ক্ষেত্রে ইউজ হতে পারে? নর্মালি আমরা যেগুলো ড্রেস পরি, হ্যাঁ, এই ড্রেস ম্যাটেরিয়ালে ইউজ হতে পারে টেনজাইলটা। এই অ্যাপ্লিকেশন গুলোতে কাজ করতে সহযোগিতা করবে। আচ্ছা, টিয়ারিং স্ট্রেংথ। অ্যাপ্লিকেশনের সময় সে ছিঁড়ার প্রবণতা থাকবে, সেই জায়গাগুলোতে আমাদের টিয়ারিং স্ট্রেংথটা দরকার। রিবনে, টেপে, বন্ডেজ ক্লথে, হ্যাঁ, ইনসুলেটিং টেপ যেগুলো আছে সেগুলোতে আমার এটা করতে পারে। ওয়্যার এন্ড অ্যাব্রেশন কোথায় হবে? স্যার যে কোনো ওয়্যার ম্যাটেরিয়াল যেমন শার্ট প্যান্ট সবকিছুর ক্ষেত্রে। হ্যাঁ, শার্ট প্যান্ট, তবে স্পেশালি ওয়ার্কম্যানরা যেটা পরে শার্ট প্যান্ট ঠিক আছে, বাট যাদের যাদের শার্ট প্যান্টটা একটু ঘষা মাজার মধ্যে দিয়ে যায়, হ্যাঁ, যাদের শার্ট জি প্যান্টটা স্যার। তোমার কোনো 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 ওয়ালে অথবা কোনো বস্তুর সাথে ফ্রিকশনে আসে বা কন্টাক্টে আসে, সেখানে ফ্রিকশনে ক্ষয় হওয়ার প্রবণতা থাকে, মানে অ্যাব্রেশন এর মানে মধ্য দিয়ে যেতে হতে পারে। এইসব জায়গাতে অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা চেক মানে দরকার হচ্ছে, সেই জন্য এখানে লাগবে। আর বাস্টিং, স্যার বাস্টিং প্যারাশুটের ক্ষেত্রে হতে পারে, কিন্তু স্যার ওই আমাদের যেগুলা হচ্ছে যে জিন্সের কাপড় আছে, যে ওইগুলা হচ্ছে যে ওইগুলোর ক্ষেত্রে কি হবে না? হাঁটুর জায়গা দিয়েও তো কি অনেক পরিমাণ হাঁটুর কারণে মানে প্রেসার পড়তেছে, ওইগুলোর ক্ষেত্রে কি আমাদের বাস্টিং স্ট্রেংথ টেস্ট করা প্রয়োজন পড়বে না? না, বাস্টিংটা তোমার যদি একই ডিরেকশনে মানে একই রকম, মানে সব জায়গায় যদি একই রকম ফোর্স অ্যাপ্লাই হয় তখন তুমি দেখবা। আর হাঁটুর কোনটার কথা বলতেছো? তো যেমন জিন্সের প্যান্টে যেরকম হাঁটুতে পড়ে, প্যান্ট ট্যান্টের ক্ষেত্রে হাঁটুতে অনেক পরিমাণ লোড পড়ে, ওইখানে যদি কাপড় টাপড় ছিঁড়ে যায় এটা কি স্পেশালি প্রেসারের কারণে। স্পেশালি স্পোর্টস ওয়্যারের জন্য নাকি না এমনিতেই? স্যার এমনিতেও পড়বে, স্পোর্টস ওয়্যারের জন্য তো পড়তে পারে, এটা তো আরো বেশি পড়বে। না, স্পোর্টস ওয়্যারের ব্যাপারটা তো আলাদা করে ডিসকাস করা হলো, যে স্পোর্টস ওয়্যারের ব্যাপারটা আলাদা করে আসছে কেন। ওই যে ইন্ডাস্ট্রিয়াল মানে ওয়ার্কসম্যানস ক্লথের মধ্যে পড়বে এটা স্পোর্টস ওয়্যারটা। এটা নিয়ে আমরা কথা বলতেছি না। যদি স্পোর্টস ওয়্যার হয় তাহলে এটা ইন্ডাস্ট্রিয়াল মানে ফ্রিকশনের মধ্যে দিয়ে গেলে, আর ফ্রিকশন ছাড়া যে লোডটা পড়ে সেই লোডটা তো তোমার টেনজাইল লোডিংই। এটার উপর টান পড়তেছে, তুমি বলতেছো কি কাপড়টার উপর একটু পর ফ্লেক্সিং হচ্ছে, টান পড়তেছে, এই না এরকম। And টান পরে যদি ফ্রিকশনের ব্যাপার থাকে তাহলে ফ্রিকশনটা আমরা দেখবো ওয়্যার এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্সে। আর যদি ফ্রিকশন না হয় এমনি টান পড়ে তাহলে এটা টেনজাইল অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়বে, যদি না এটা স্পেশালি কোনো ছিঁড়াছিঁড়ির ব্যাপার থাকে, মানে ছিঁড়তে হবে বা বাতাস দ্বারা অথবা একই ডিরেকশনে একই রকম রকম প্রেসার যদি পড়ে, এরকম যদি না হয় তখন আমরা এই দুইটার মধ্যেই থাকবো। লেক্সি মানে আবার মেয়েরা এখানে বলিও না যে আমাদের ড্রেসগুলো কি তাহলে বাদ পড়বে নাকি, তোমাদের ড্রেসগুলো সহ এখানে বলা হয়েছে টেনজাইল স্ট্রেংথের মধ্যে। আর টিয়ারিং স্ট্রেংথের মধ্যে রিবন, টেপস, বন্ডেজ মানে ইন্ডাস্ট্রিয়াল মানে যেগুলোকে একটু টান পড়ে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনের সময় যেগুলো উপর টান পড়ে, এই জাতীয় মানে ন্যারো ফেব্রিক গুলো মূলত রিবন, টেপ, বন্ডেজ ক্লথ, ইনসুলেটিং টেপ এটসেট্রার ক্ষেত্রে আমার টিয়ার স্ট্রেংথ এবং ওভেন ফেব্রিকের ক্ষেত্রেও আমি যে উদাহরণ দিলাম তোমাদেরকে যে কাঁচি দিয়ে যে কাটা হচ্ছে এটাও কিন্তু টিয়ার। তো এই ওভেন ফেব্রিকের ক্ষেত্রে স্পেশালি টিয়ার স্ট্রেংথটা মানে খুব গুরুত্বপূর্ণ। আর নিটের ক্ষেত্রে বাস্টিং স্ট্রেংথ এবং অ্যাপ্লিকেশনটা যদি প্যারাশুট, ফিল্টার ক্লথ, নন ওভেন, নেটস এইসব কাজে হয় তখন এটা বাস্টিং স্ট্রেংথের মধ্যে দিয়ে যাবে। আর ওয়্যার এন্ড অ্যাব্রেশন আরেকটা চ্যাপ্টার আছে পরবর্তীতে, সেখানেও আমরা দেখবো ওয়্যার এন্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স মানে মার্টিনডেল টেস্ট করা হয়। আচ্ছা, খেয়াল করো তাহলে এ- এইটুক বললাম আমরা যে ফেব্রিক স্ট্রেংথ টেস্ট করতে পারি, হ্যাঁ। তো এবার লোড অ্যাপ্লাই এর ক্ষেত্রে আর কি আগে প্রিপারেশনটা বলি, এবার টেস্টিং এ যাচ্ছি। তাহলে তিনটা মেথড, তাহলে মেথডস অফ মেজারিং ফেব্রিক স্ট্রেংথ, বা এটা তো তিনটা অ্যাঙ্গেল বললামই, আমরা একটা একটা করে যাই। তাহলে টেনজাইলটা বলি আগে, টেনজাইল স্ট্রেংথ।
টেনজাইল স্ট্রেংথ টেনজাইল স্ট্রেংথ কিভাবে টেস্ট করব এই কথাটা বলা যাক। তো টেনজাইল স্ট্রেংথ টেস্ট করার জন্য আগে তো স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, তাই না? টেনজাইল স্ট্রেংথ। তো প্রথম হচ্ছে স্যাম্পল প্রিপারেশন। তো স্যাম্পল প্রিপারেশন কিরকম হবে, আমরা কি বলছিলাম, মানে স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে ওভেন ফেব্রিক থেকে যদি আমি স্যাম্পল নেই, তখন যাতে সবগুলা ওয়ার্প এক জায়গা থেকে না হয়, এই কথাটা বলছিলাম না তখন? তাহলে স্যাম্পল প্রিপারেশনে তোমরা কি করবা, এইটা খেয়াল রাখবা যে যতগুলা টেস্ট স্যাম্পল নিবা সবগুলো যাতে একই ডিরেকশন থেকে না হয়। ওয়ার্পের ক্ষেত্রে একটা এখান থেকে হলে আরেকটা যাতে এখান থেকে হয়, আরেকটা যাতে এখান থেকে হয়, আরেকটা যাতে এখান থেকে হয়, এরকম হয়। আর ওয়েফটের ক্ষেত্রে হলে কিভাবে বলছিলাম, একই ওয়েফটের ক্ষেত্রে যদি স্যাম্পল নাও তাহলে এগুলো যাতে এরকম বিভিন্ন ধরনের ওয়েফটিয়ান আসে এখানে বারবার, হ্যাঁ, এরকম যাতে আসে, এরকম করে নিতে পারবা স্যাম্পল। তাহলে এটা হচ্ছে স্যাম্পল প্রিপারেশনের মূলনীতি। এখন টেনজাইল স্ট্রেংথ টেস্টিং এর ক্ষেত্রে তিনটা মূলত আহ, মানে তিনটা টেস্ট করা যেতে পারে, হ্যাঁ, থ্রি টেস্ট ক্যান বি ডান। এরা কারা কারা থ্রি টেস্টের মধ্যে, যেমন প্রথমেই আছে হচ্ছে, এইগুলো আমরা আজকে এক্সপ্লেন করব কোন কোন মেথড আছে। এক, এটা হচ্ছে রাবেলিং বা রাবেলড স্ট্রিপ মেথড। দুই হচ্ছে কাট স্ট্রিপ মেথড। নাম শুনছো এগুলার? গ্রেপ টেস্ট, গ্রেপ মেথড, গ্রেপ টেস্ট ছিল, গ্রেপ মেথড, ঠিক আছে। আচ্ছা, এই তিনটার মধ্যে আসলে তিনটা টেনজাইল স্ট্রেন্থ দেখা হয়। তিনটা টেনজাইল স্ট্রেন্থ দেখার জন্য তিন ধরনের ইনস্ট্রুমেন্ট বা তিন ধরনের টেকনিক বা তিন ধরনের স্ট্যান্ডার্ড মেথড ইউজ করা হয়। যেমন আমরা বলতেছি স্ট্রেংথ টেস্ট করার জন্য তিনটা তোমার টেনজাইল মানে ডিরেকশন আছে লোডিং এর বা টেনজাইল, আমরা সবগুলোই পড়বো, টেনজাইল, টিয়ারিং, বাস্টিং সবগুলোই পড়বো। বাট টেনজাইলকে দেখার জন্য, টেনজাইল স্ট্রেংথ দেখার জন্য স্যাম্পল প্রিপারেশন করার পরে এটাকে আবার তিন ভাবে বা তিনটা পদ্ধতিতে টেস্ট করা যায়। এটা হচ্ছে রিবেল স্ট্রিপ মেথড, আর এটা হচ্ছে কাট স্ট্রিপ মেথড, আর এটা হচ্ছে গ্র্যাব মেথড, বা এটাকে স্ট্রিপ টেস্ট, গ্র্যাব টেস্ট বলে, আর রিবেল স্ট্রিপ টেস্ট আর কি। তো এখন তুমি তিনটা যে কোনো একটা টেস্ট করতে পারো, সমস্যা নাই। তোমার সেখানে বলতে হবে যে আমি গ্রেপ টেস্ট করলাম। আর যদি কাট স্ট্রিপ করে থাকো তাহলে স্ট্রিপ টেস্ট করলাম। আর যদি রেবেল স্ট্রিপ করো তাহলে সেটা বলতে হবে রেবেল স্ট্রিপ। এখন তিনটা কি এটা আগে একটু বলি। তিনটা বলার আগে একটা বিষয় একটু না বললেই না, সেটা হচ্ছে লোড অ্যাপ্লাই করা হয় দুইটা ডিরেকশন থেকে, একটা হচ্ছে সিআরএল, একটা সিআরই। এই নাম তো নিশ্চয়ই শুনছো না তোমরা হয়তো? স্যার এটা ইলংগেশন স্যার, যতটুকু টানলে এটা পরবর্তীতে আবার ফিরে আসতে পারবে, তার সর্বোচ্চ সীমাটা হতে পারে। না, সেটা তো হচ্ছে ইলাস্টিক লিমিট, হ্যাঁ, বা ইলাস্টিক প্লাস্টিক ডিফরমেশনের আগে ইলাস্টিক কতটুকু ডিফরমেশন হয় সেটা আমরা ওইটা বলতেছি না। এটা হচ্ছে প্রিন্সিপল, একটা মানে একটা নীতি, হ্যাঁ, একটা মূল নীতি বা একটা প্রিন্সিপল, যে প্রিন্সিপলে টেনজাইল অ্যাপ্লিকেশনে মানে টেনজাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে একটা মূলনীতি হচ্ছে সিআরএল প্রিন্সিপল, মানে কনস্ট্যান্ট রেট অফ লোডিং প্রিন্সিপল। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন প্রিন্সিপল। তোমরা হয়তো তখন বুঝছো, এখন হয়তো মনে পড়তেছে না। দেখ আমি বলি, দেখো মনে পড়ে কিনা। তো আমি একটা বস্তুর উপর লোড অ্যাপ্লাই করবো, এটা আসলে ফিজিক্সের পড়া আর কি, ওখানে তো পড়ছই। এটার উপর লোড অ্যাপ্লাই করবা। এখন এটার উপর লোডটা কিভাবে অ্যাপ্লাই করতে পারো, উপরের পাশটা ধরো গ্রিপ করা আছে, উপরের পাশে কোনো সমস্যা নাই, এটা এই জায়গাটা আটকানো আছে, আটকে নিছো, উপরে ধরা আছে। তো এবার নিচ থেকে লোড অ্যাপ্লাই করবা। এখন লোড অ্যাপ্লাই করলে দুই ভাবে লোড অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে সিআরএল প্রিন্সিপলে, আর একটা হচ্ছে সিআরই প্রিন্সিপলে। তো যদি তুমি সিআরএল প্রিন্সিপলে লোড অ্যাপ্লাই করো, তাহলে মনে করো সাপোজ একদম সিম্পলেস্ট এক্সাম্পল হতে পারে এরকম, ধরো তুমি এখানে একটা এরকম কিছু নিয়ে তারপর এখান থেকে একটা পানির পাত্র মনে করো ঝুলিয়ে দিলা,
পানি আছে এখানে। তাহলে এটাতে পানি ঢাললাম। হ্যাঁ, একটা নির্দিষ্ট রেটে পানি ঢেলে গেলা, মানে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে একটা নির্দিষ্ট পরিমাণ পানি এখানে ঢেলে গেলা, তাহলে এটা কনস্ট্যান্ট রেটে লোড অ্যাপ্লাই হলো। ঠিক আছে? আচ্ছা, এটা আঁকাআঁকির জন্য বুঝতেছো না, ব্যাপারটা বুঝছো কিনা? তাহলে কনস্ট্যান্ট রেটে তুমি পানি ঢাললা এখানে, কনস্ট্যান্ট রেটে আর কি। তো তার মানে কি, এটা লোডটা কনস্ট্যান্ট রেটে অ্যাপ্লাই হচ্ছে এটার উপর। এখন এখানে কি হচ্ছে, এটা কতটুকু অ্যাকশন হচ্ছে, কখন এটা বেশি অ্যাকশন হচ্ছে, কখন কেমন অ্যাকশন হচ্ছে, এই কথাগুলো তো আমি পরে আসতেছি। আহ, কি হয় এটা তোমরা বুঝবা, নিজেরাই বুঝবা। আগে এটা বুঝো যে তোমার কনস্ট্যান্ট রেট অফ ফ্লুডিংটা বুঝছো কিনা। তার মানে আমি কনস্ট্যান্ট রেটে, একটা নির্দিষ্ট রেটে এটাকে লোড অ্যাপ্লাই করতে যাচ্ছি, মানে একটা নির্দিষ্ট রেটে তার উপর প্রয়োগকৃত লোডটাকে বাড়িয়ে যাচ্ছি, এটা। আর দ্বিতীয় আরেকটা প্রিন্সিপাল হতে পারে যে তুমি এটাকে এরকম করলা, মানে এমন ভাবে এদিক থেকে নিয়ে একটা মেকানিজম করলা। হ্যাঁ, মেকানিজম করলে এখানে একটা মেকানিজম করলা, করে এইখানে একটা স্ক্রু দিয়ে দিলা। হ্যাঁ, এখানে একটা স্ক্রু। তো স্ক্রু এর কাজটা কি, স্ক্রু তো এটাকে পেঁচাবে। যদি তুমি এখানে ঘুরাও, তো স্ক্রু ঘুরালে কি হবে, স্ক্রুকে যদি ডান দিকে একটু ঘুরাও, তাহলে এটার উপর এই যে লোডটা পড়বে, টান পড়বে, এই টানটা কতটুকু পড়বে, একটা নির্দিষ্ট রেটে ইলংগেট করবে না, নির্দিষ্ট সময়ে। যদি স্ক্রুটাকে তুমি একটা নির্দিষ্ট রেটে ঘুরাইতে থাকো, তো নির্দিষ্ট ভ্যালোসিটিতে ঘুরাইতে থাকবো নাকি স্যার? হ্যাঁ মানে নির্দিষ্ট ভাবে একটা একইভাবে সময় ঘুরাবা, আস্তে আস্তে মনে করি একই রকম করে ঘুরাবা। তো একই রকম করে ঘুরালে শুরু থেকে শেষ পর্যন্ত তার ইলংগেশনটা কিন্তু সময়ের সাথে যে একই রকম পরিমাণ হবে। ফোর্স লাগবে। ইলংগেশনটা ফোর্স পরে, মানে তুমি ঘুরাইতে বেশি শক্তি লাগতেছে কিনা নাকি কম শক্তি লাগতেছে সেই কথাটা আমি পরে আসতেছি। যেমন এখানেও বলছিলাম কি, কখন বেশি শক্তি লাগবে, কখন ছিঁড়বে, এগুলো পরে বলতেছি আমি। বাট অ্যাপ্লিকেশন অফ লোডটা বুঝো, যে তুমি যদি এখান থেকে স্ক্রু মেকানিজমের একে টানো, তাহলে অনেকক্ষণ, মানে একই রেটে টানলে মূলত তুমি এইখানে একই হারের এক্সটেনশন করতে পারবা। অর্থাৎ প্রথমে এটা যতটুকু এক্সটেন্ড করলো 1 সেকেন্ডে, পরেও 1 সেকেন্ডে ততটুকু এক্সটেন্ড করবে, পরেও 1 সেকেন্ডে ততটুকুই এক্সটেন্ড করবে। কারণ হচ্ছে স্ক্রু মেকানিজমের কাজটাই হচ্ছে এটা, যে স্ক্রুকে যখন নিচের দিকে বা উপরের দিকে ঘোরানো হয়, তখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ এক্সটেন্ড করে একটা নির্দিষ্ট সময়ে। ঠিক আছে? তাহলে এই দুইটার প্রিন্সিপালের পার্থক্য বুঝতে পারছো কিনা? থেকে এক্সটেন্ড করে যাচ্ছ, আর এখানে হচ্ছে একই রেটে এটার উপর লোড অ্যাপ্লাই করে যাচ্ছ, এই হচ্ছে পার্থক্য। তো আমাদের এখানে যে টেস্টিং গুলো করা হবে, এই তিনটা, রিবেল স্ট্রিপ, কাট স্ট্রিপ বা গ্র্যাব টেস্ট, এই সবগুলো হচ্ছে মূলত এই আমার সিআরই প্রিন্সিপলের। কোন প্রিন্সিপলের? এই যে এটা, কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন প্রিন্সিপাল। অর্থাৎ আমরা যে মেশিনটা দিয়ে টেস্ট করব, সেই মেশিনগুলা ম্যাক্সিমাম হচ্ছে সিআরই প্রিন্সিপালে চলে। তার মানে সেখানে যখন কাপড়কে আমরা বসাই দুই পাশে, তখন এটা নির্দিষ্ট হারে টানে, মানে একই রেটে টানে। তো তো আমরা দেখি যে ডায়ালের মধ্যে যে মানটা আসে, সেই মানটা প্রথমে খুব কম থাকে, পরবর্তীতে অনেক বেড়ে যায়, কারণ ও তো একই রেটে অ্যাকশন করতে চায় কাপড়টাকে। তো লাস্টের দিকে কাপড়টাকে সামান্য অ্যাকশন করতে অনেক ফোর্স লাগে, তো লাস্টের দিকে ফোর্সের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং কার্ভটা অনেক শার্পলি বাঁকা হয়ে যায়। আচ্ছা, এই আমি তিনটা মেথড নিয়ে আজকে বলে শেষ করবো। রিবিল স্ট্রিপ মেথড, কাট স্ট্রিপ মেথড আর গ্যাপ মেথড, এই তিনটার মধ্যে পার্থক্য কি, শুধু এই কথাটাই বলবো। তো একে আসো, রিবিল স্ট্রিপ। এই রিবিল স্ট্রিপের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে রিবিল্ড। রিবিল্ড মানে কি, অর্থাৎ খুলে ফেলা আর কি, সাইড থেকে কাপড়কে খুলে ফেলা। তো এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম, মানে স্যাম্পল প্রিপারেশনটা কি, মেশিন একই, সবগুলো একই মেশিনে করা হয়, বাট রিবিল স্ট্রিপ মেথডে করতে পারবো। তো সেই ক্ষেত্রে কাপড় একটু বেশি কাটা হয়। মনে করো এই যে কাপড় নিলাম আমি, আমার টেস্ট করা লাগবে কতটুকু, আরো কম কাপড় আমি একটু বেশি দিয়ে নিব, বেশি দিয়ে সেখান থেকে সাইড থেকে সুতাগুলোকে খুলে নিব। এটা হচ্ছে রিবিল স্ট্রিপ মেথড, অর্থাৎ কাপড়কে থেকে সাইড থেকে সুতা খুলে নেওয়া। তো আমি মনে করো এখানে 2.5 ইঞ্চ নিচ্ছি, 2.5 ইঞ্চ বাই 12 ইঞ্চ, এটা হচ্ছে আমার স্যাম্পল। এখন এখান থেকে আমি যখন স্যাম্পল এই মেশিনে বসাবো, মেশিনে কিন্তু 12 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ বসাবো না, মেশিনে আমার লাগবে কতটুকু, 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ। তাহলে আমি যদি 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ লাগে, তাহলে আমার স্যাম্পলটা হবে এরকম। সাপোজ মনে করো আর কি এমনি দিলাম,
এরকম লাগবে। তো এইখান থেকে তাহলে বাইরের দিকে কি থাকবে? বাইরের দিকে এখানে কিছু ওয়ারপিয়ান বাইরের দিকে থেকে যাবে, যাবে না? কেন থাকবে? এটা কমলো কেন? এই স্যাম্পলটা থেকে আমি এটাকে যখন ছোট করছি তখন কি করছি, যে উপর থেকে কিছু সুতা খুলে ফেলছি না, এবং সাইড থেকেও কি করছি একইভাবে কিছু সুতা কিন্তু খুলে ফেলছি। এরকম মানে এখানে ওয়ারপিয়ান গুলোকে খুলছি, এখানে ওয়েভ গুলোকে খুলছি, এখান থেকেও ওয়েভ গুলোকে খুলবো, থেকে যাবে ওয়ারপিয়ান গুলা। এই এটা, আর এদিক থেকেও আমি ওয়ারপিয়ান গুলোকে খুলবো, ওয়ারপিয়ান গুলো খুললে ওয়েভ গুলা থেকে যাবে। তো এটা হচ্ছে রিবেল স্ট্রিপ, মানে স্ট্রিপ করা হয়েছে এটাকে, বা রিবেলিং করে, অর্থাৎ সুতাকে খুলে তারপর স্যাম্পলটাকে প্রিপেয়ার করা হচ্ছে। এই মেথডটাকে বলা হয় রিবেল স্ট্রিপ মেথড। তো এই স্যাম্পলটার এখন টোটাল লেন্থটা, যে এই অংশগুলো সহ টোটাল লেন্থ হচ্ছে, ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। কিন্তু আমার এখন কাপড় আছে কতটুকু, বাকিগুলো এখন সুতা হয়ে গেছে 2 ইঞ্চ বাই 8 ইঞ্চ। তাহলে এই মেথডটাকে বলা হচ্ছে রেবেল স্ট্রিপ মেথড। বুঝছো কিনা? তুমি আগে তিনটা মেথড বুঝো। তিনটা মেথডেই কিন্তু মেশিন একই, মানে একই মেশিনে তুমি চাইলে এই মেথডে টেস্ট করতে পারো, অথবা কাট স্ট্রিপ মেথডে যেতে পারো, অথবা গ্র্যাব মেথডে যেতে পারো। বাট ওই টেনজাইল স্ট্রেংথ, ফেব্রিক টেনজাইল স্ট্রেংথ টেস্টার একটাই। তো এখন তোমাদের কলেজে কোনটা আছে আমি জানি না। আমাদের কলেজে টেনজাইল স্ট্রেংথ টেস্টার মেশিন যেটা, এটা নষ্ট। এটাতে ওই মেকানিক্যাল কিছু ট্রাবল আছে, এটা আমরা টেস্ট করতে পারি না। And তোমাদের কলেজে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আমরা তিনটা মেথডই করতে পারবো। মানে স্যাম্পল প্রিপারেশনটা হবে এরকম, যদি এরকম হয় তখন এটাকে বলা হচ্ছে রিবেল স্ট্রিপ মেথড। এরপর আসো কাট স্ট্রিপ মেথডে। এটা বুঝতে পারছো কিনা এটা? জি স্যার। আচ্ছা, তারপরে কাট স্ট্রিপ মেথড কিছুই না, জাস্ট তুমি বড় একটা স্যাম্পল থেকে, এই স্যাম্পল থেকে এই সাইডের ইয়ানগুলো রাখবা না, এই স্যাম্পল থেকে এই সাইডের ইয়ানগুলোকে কেটে ফেলে দিবা, তখন এটা হয়ে যাবে কাট স্ট্রিপ মেথড, আর কিছু না। ঠিক আছে? তাহলে শুধু এটা নিবা। তাহলে আমরা এটাকে একটা ছোট স্যাম্পল নিলাম, এইরকম সরাসরি একদম সাইডে কিচ্ছু নাই, একদম এই বড় স্যাম্পল থেকে তুমি সব, মানে তোমার যতটুকু দরকার, হ্যাঁ, স্পেসিমেন ঠিক ততটুকু স্পেসিমেন রাখলা। তার মানে এই স্পেসিমেনের ডাইমেনশন কত? 2 ইঞ্চ বাই মতো, মানে এখান থেকে রিবেল করলা, খুলে ফেললা, আর হচ্ছে কাট স্ট্রিপ মানে কেটে নিলা। আর থার্ড হচ্ছে গ্র্যাব টেস্ট। এরকম যে, বা গ্র্যাব মেথড, মেথড লিখছি, যখন টেস্ট করব তখন গ্র্যাব টেস্ট লিখবো, বা টেস্ট লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এই গ্র্যাব মেথডে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই যে স্পেসিমেন আছে, এই স্পেসিমেনটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যে আমার স্পেসিমেন থাকবে মোটা, মানে আমি যে কাপড়ের স্যাম্পলটাকে টেস্ট করব এটা মোটা থাকবে, মানে এটা বড় থাকবে। ঠিক আছে, বড় থাকবে। বাট এখান থেকে আমি পুরোটাকে মেশিনের ক্ল্যাম্পে আটকাবো না। যেমন এইটাতে কি করব, এইটাতে আমার 8 ইঞ্চ আছে না, 8 ইঞ্চের মধ্যে আমি তাই পুরোটাই মেশিনের ক্ল্যাম্প যেটা আছে, ক্ল্যাম্প কিন্তু পুরোটাকেই ধরবে, উপরে পুরোটাকে ধরলো, নিচে পুরোটাকে ধরলো, ক্ল্যাম্পটা ধরে তারপর সুতাকে মানে ফেব্রিককে টানবে। এটাও একই, এটা হচ্ছে এই ইয়ার্নগুলোকে বাদ দিয়ে এখানে ধরবে, মানে এখানে ধরবে এবং এখানে ধরবে, ধরে টানবে। হুম। আর এইটাতে আমার স্যাম্পলটা মোটা হবে, বাট স্যাম্পলের পুরোটাকে ধরবে না। স্যাম্পলের উপরের দিকে একটা নির্দিষ্ট অংশ, মানে ছোট একটু জায়গাকে ধরবে, আর নিচের দিকে ছোট একটু জায়গাকে ধরবে, এই দুইটা জায়গাকে ধরে তারপর টানবে। এটা হচ্ছে আসলে গ্রেপ টেস্ট। তো যেমন ধরো তোমার স্যাম্পল স্পেসিমেনটা হবে আমার 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ। কত? 4 ইঞ্চ ডাইমেনশন, যে মাস্টার মানে স্পেসিমেন। তো এখন এইখান থেকে দেখা গেল যে 1 ইঞ্চ পরিমাণ হয়তোবা মানে ফেব্রিক মানে মেশিন ধরবে। আচ্ছা, আমি এটাকে বাইরে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। 4 ইঞ্চ হচ্ছে এটা টোটাল ডাইমেনশন, আর এটা হচ্ছে 6 ইঞ্চ। এখন এটার মধ্যে এই কাপড়ের নির্দিষ্ট অংশ, একটা ক্ষুদ্র অংশকে শুধুমাত্র মেশিন ক্যাচ করে। ধরো এটা 1 ইঞ্চ হইতে পারে হয়তো,
হ্যাঁ, এই 1 ইঞ্চ পরিমাণকে মেশিনটা হয়তো ক্যাচ করতেছে, এখান থেকে 1 ইঞ্চ পরিমাণকে হয়তো বা মেশিন ক্যাচ করে, মানে ধরে। বাকি জায়গাটাকে মেশিন ক্যাচ করে না। এই এই যখন মেথডটা এইভাবে করা হবে তখন এটাকে বলা হচ্ছে গ্র্যাব টেস্ট। তাহলে গ্র্যাব টেস্টের ফিচার হচ্ছে আমার স্যাম্পল প্রিপারেশনটা বড় হবে, বাট স্যাম্পলের এক পাশের কিছু মানে পার্টকে শুধুমাত্র মেশিন পিক করবে, আরেক পাশের কিছু পার্টকে শুধুমাত্র মেশিন পিক করবে। এতে করে সুবিধা হবে কি, এটারও দরকার আছে, এই টেস্টিংয়েও একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা আমরা টেস্ট করার সময় বলবো। এটার সাথে আবার স্ট্রিপ টেস্টে কিছু পার্থক্য হয়, কেন হয় এই কথাগুলোও বলবো। এখন প্রিন্সিপালটা বুঝতে পারছো কিনা, আসলে তিনটা মেথডে তিনটাতে কি করা হয়। ধরো সাপোজ এটা 1 ইঞ্চ পরিমাণ তুমি আটকালা, মানে স্যাম্পলের 1 ইঞ্চ পরিমাণ মেশিনে আটকাবা, আর এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ মেশিনে আটকাবা পেন্সিল লাইন দিয়ে, আর বাকি কাপড়টা সাইডে থাকবে মেশিনের। আর এটার উপর টান যখন পড়বে তখন সাইড থেকে সংকুচিত হয়ে আসবে, মানে সাইডের যেই ইয়ার্নগুলো আছে বা কাপড়ের ফেব্রিকটা আছে সেগুলো কিন্তু স্কুইজ হয়ে আসবে, স্কুইজ হয়ে এসে চেপে যাবে। বাট এই টেস্টিং এর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাকে এইভাবে করে স্যাম্পল প্রিপেয়ার করতে হবে, এবং মেশিনের যে গ্রিপগুলো আছে, জগুলো আছে, জগুলোতে আটকানোর সময় এই ছোট করে, হ্যাঁ, এটা 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 একটা নির্দিষ্ট পোর্শন, মনে করে 1 ইঞ্চ পরিমাণ এরকম করে আটকাইতে হবে। এই আর এই তিনটা মেথডেই, ধরো এই যে তিনটা মেথডের ক্ষেত্রেই আমাদের এই ধরো এটা ডিবেল স্ট্রিপ হোক বা কাট স্ট্রিপ হোক অথবা গ্র্যাব মেথড হোক, নর্মালি লোয়ার জুটা মুভ করে, নিচের জটা কি করে মুভ করে, উপরের জটা কি থাকে ফিক্সড থাকে, উপরের জ ফিক্সড, উপরের জ এটাকে ক্ল্যাপ করে রাখে, আর নিচের জটা নিচের দিকে মুভ করে। আর নিচের জ মুভ করার সময় যে রেটটা থাকে সেই রেটটা হচ্ছে এরকম, যে 12 ইঞ্চেস পার মিনিট। তো 12 ইঞ্চেস পার মিনিট, এটা কি সিআরএল প্রিন্সিপাল হলো না সিআরই প্রিন্সিপাল হলো? তো সিআরই হ্যাঁ, এই সিআরই প্রিন্সিপালে হচ্ছে এই দুইটাই, মানে এই সবগুলা মেথডই কাজ করে, সবগুলাতেই হচ্ছে এইরকম একটা স্পিড দেওয়া হয় 12 ইঞ্চ পার মিনিট। তার মানে সিআরই কনস্ট্যান্ট রেট অফ ইলংগেশন যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালে এই তিনটা মেথড কাজ করে। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মেশিন দেখব, যে ফেব্রিক স্ট্রেংথ টেস্টার মেশিন, তার বর্ণনা, এবং সেখানে এই তিনটার যে কোনো একটা টেস্টিং মেথডে, হয়তো গ্রেপ টেস্ট, কাট স্ট্রিপ টেস্ট অথবা রিবেল স্ট্রিপ টেস্ট, যে কোনো একটা টেস্টিং মেথডে কিভাবে টেস্ট করা যায়, মানটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আর স্ট্রিপ টেস্ট এবং গ্রেপ টেস্টের মধ্যে পার্থক্য কি, এবং এর বাইরেও আরও দুইটা স্ট্রেংথ টেস্টিং তো বাকি রয়ে গেল, টিয়ারিং স্ট্রেংথ এবং বাস্টিং স্ট্রেংথ। ওখানে নতুন কোনো মেথড নাই, যেমন এখানে তিনটা মেথড আছে, ওখানে তিনটা মেথড নাই, একটাই মেথড, টিয়ারিং দেখা, টিয়ারিং দেখার জন্য মেশিন আছে, আর বাস্টিং দেখা। হ্যাঁ, তো এটা আমরা দেখবো, এটা একটু বড় চ্যাপ্টার, আগেই বলছিলাম একটু সময় লাগবে আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো।